এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব কিছু নেই? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। নমস্কার, আমি মেহবুব হাসান। আজকে নারী শক্তি বিষয়ক যে আমাদের অনুষ্ঠান মুক্ত আবহে, আজকে আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত আছেন একজন খুব কর্মঠ নারী, যিনি তার জীবনকে খুব কাছ থেকে দেখেছেন, সংগ্রাম করেছেন। আমরা তার মুখেই শুনে নেব তার কাহিনী। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনার নামটা বলুন। আমার নাম গীতা দাস, কিন্তু প্রিয় বন্ধুবাসীরা আমাকে চেনে গৌতমীর মা বলে। আচ্ছা, আপনার তো জন্ম হুগলি জেলায় চন্দননগরে। তো আপনি ছোটোবেলাকার কথা একটু যদি আমাদের বলেন। ছোটোবেলায় আমার বাবা সাধারণ পরিবারেরই মানুষ। আমরা ছোটোবেলায় 2 বোন 1 ভাই। আমরা ছোট থেকে খুব কষ্ট করেই মানুষ হয়েছি। কিন্তু আমার বাবা মাছের বিজনেস করে, কিন্তু কোনো ফাংশন হোক বা কোনো অনুষ্ঠানেতে যখন দেখতো সব নাচ করছে বা কোনো প্রোগ্রাম করছে, তার মনেও বাসনা জাগতো যে তার সন্তানরাও এরকম প্রোগ্রামে যুক্ত হোক। তো সেইভাবে আমাদেরকেও তিনি নাচেতে এবং খেলাধুলাতে ভর্তি করেছিল। আমরা 3 ভাই বোনে ছোটো থেকে সাঁতার করতাম এবং আমরা বিভিন্ন কম্পিটিশানে সাঁতারেতে যেতাম এবং আমার মা সঙ্গে করে করে আমাদেরকে নিয়ে যেত। হ্যাঁ, মা সব জায়গায় নিয়ে যেত। হ্যাঁ, ওই অনুপ্রেরণাটা আমি মা বাবার কাছ থেকেই পেয়েছিলাম। তা আমার খুব ছোটো বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর 2 বছর পর আমাদের গৌতমী আমাদের জীবনে আসে। এবং আপনি কি বিবাহ সূত্রে বর্ধমানে এলেন? হ্যাঁ, বিবাহ সূত্রে বর্ধমানে এসেছি। শ্বশুরবাড়ি কোথায়? আনন্দপল্লী, কালীতলা। তারপর এখানে এসে আপনার খুব তাড়াতাড়ি সন্তান গৌতমী হলো। আচ্ছা, তারপর আপনি গৌতমীকে নিয়ে কিভাবে আপনার সংসার শুরু করলেন? খুব আমাদের শ্বশুরবাড়িও খুব কষ্টের সংসার। আমার হাজব্যান্ড টিউশনি করতো, ওই পয়সাতেই আমাদের সংসার চলতো। কিন্তু আমার মনে খুব বাসনা ছিল যে আমার মেয়েকে আমি ভালো কিছু শেখাবো এবং মানুষের মতো মানুষ করব। এবং আমাদের ফ্যামিলিতে বিয়েটাই একটু সবথেকে বড় মনে করে। এবং আমার যখন মেয়ে হয় তখন সবাই আমাকে আমার মেয়েকে দেখে বলে, আমার মেয়ে আন্ডারওয়েট হয়েছিল, খুব ছোট এবং খুব সুন্দরীও নয়, ফর্সা নয়, একটু শ্যামবর্ণ ছিল। তাই সবাই বলতো যে মেয়ের বিয়ে দিবি কি করে। এখন মানে আগে মেয়ে হলেই বিয়ের কথা? হ্যাঁ, আগে বিয়ের কথা। মেয়ে যে বড় হবে, মেয়ে যে আমার পাশে দাঁড়াবে, এই ভাবনাটা না, প্রথমেই মানে এখনো অনেকে ভাবে না। চিন্তা ভাবনা যে মেয়ে হয়েছে মানে মেয়েকে পার করতে গেলে টাকা পয়সা লাগবে, অনেক সোনা দানা লাগবে। দিয়ে এবার একটা মায়ের সামনে তার সন্তানকে যখন বিয়ের কথা বলছে, তা বলছে কিভাবে মানুষ করবে। স্বাভাবিক, আমার হাজব্যান্ড সেইভাবে প্রচুর অর্থ ইনকাম করে না। তখন আমি একটা মা হয়ে তখন আমি মানে জানি না, নিজের মন থেকেই বলেছিলাম যে আমার মেয়েকে, হ্যাঁ না কিছু করবো না, যে আমার মেয়েকে বিয়ে করার জন্য দরজার সামনে ছেলেরা পয়সা দিয়ে আমার মেয়েকে বিয়ে করতে আসবে। এটা আমি মানে ইচ্ছাকৃতভাবে বলিনি, মানে একটা মায়ের সামনে, হ্যাঁ মায়ের সামনে আওয়াজ উঠেছিল, বলেছিল। আর মেয়ের সামনে আমার
পাত্ররা এসে লাইন দেবে। হ্যাঁ, লাইন দেবে, যে সেইভাবে আমি মেয়েকে তৈরি করার চেষ্টা করব। কিন্তু কিছু মনের সেরকম অর্থ বা কোনো মানে সামর্থ্য নেই, কিন্তু মুখ দিয়ে আমার বেরিয়েছিল সেই কথাটা। এবং আমি যখন আমার আজকে তো মেয়ে অনেকটা হ্যাঁ, সে আপনাদের ভালো, আশীর্বাদে অনেক সবাই আশীর্বাদ তার পাশে। জন্য। তো আপনি তারপর মেয়েকে মানুষ করার জন্য দাদার তো সামান্য আয়ের সংসার, তারপর আপনি সংসারে কিভাবে যুক্ত হলেন? মানে আয় বাড়াবার জন্য গৌতমীকে একটু ভালো কিছু খাবার দেবার, তার পড়াশোনা, তার পোশাক, বা আপনারা একটু নতুন পোশাক পরলেন পুজোতে, এইটা কেন কিভাবে আপনারা শুরু করলেন? প্রথম আমার এই বাড়িতে যখন বিয়ে হয়, আমাদের ফ্যামিলিতে মানে বউ মানুষ বাইরে বেরোবে একা একা, এই ব্যাপারটা আমাদের বাড়ি থেকে ছিল না বা মানে না। এবং আমার মেয়েকে ছোট থেকে যে আমি বাবা মার কাছ থেকে শিখেছিলাম যে খেলাধুলা করতে হবে, পড়াশোনার সাথে একটু নাচ গান, শুধু পড়াশোনা করলে হবে না, ছেলে মেয়েদের পড়াশোনার সাথে সাথে একটু এক্সট্রা কিছু শেখালে ছেলে মেয়েদের মনও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তা তখন আমার মেয়ে যখন 4 বছর বয়স হয়, তখন আমি অরবিন্দ স্টেডিয়ামে জিমন্যাস্টিকে ভর্তি করি, আর নাচের স্কুলেও ভর্তি করি, ওডিসি পিওর ড্যান্সে ভর্তি করেছি। দিয়ে তখন আমার কিন্তু সামর্থ্যে নেই মাইনে দেওয়া, বা আমি মেয়েকে কী করে নিয়ে যাব। আমি কোলে করে আমি বর্ণিলপুর মোড় থেকে অরবিন্দ স্টেডিয়ামে নিয়ে যেতাম, আবার কোলে করে আনতাম, হেঁটে 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 কোলে করে করে অনেকটা কষ্ট করেছেন। হ্যাঁ, কষ্ট করেছি, কিন্তু কি না মেয়ের জন্য, যে মেয়েকে ভালো করে। আর ডাক্তারবাবু বলেছিলেন যে মেয়ে আন্ডারওয়েট ভালো করে না খাওয়ালে, খেলাধুলায় না ভর্তি করলে মেয়েকে সেইভাবে মানে ও সোজা হয়ে হাঁটতেও পারবে না। ও খুব দেরিতে হেঁটেছে, ও দেরিতে দাঁত বেরিয়েছে, কথা বলতেও শিখেছে অনেক দেরিতে। এই একটা মা তো মনের মধ্যে ওই ভয়টা আমার সবসময় থাকতো, যে আমি যদি ওকে ভালো করে না সময় দিই, যে ওকে ভালো করে না তৈরি করি, হয়তো আমি সেইভাবে মেয়েকে তৈরি করতে পারবো না। আমি কোলে করে আনতাম, এবং আমাদের বাড়িতে একটু রাত হয়ে গেলে একটু রাগারাগিও করতো শ্বশুরমশাই, যে বউ মানুষ, হ্যাঁ, যে একা করে বাড়ি ফিরবে, এটা তো এবার আমি সব বাবা মায়েরই একটা চিন্তার ব্যাপার। এবার অত দূর থেকে কোলে করে আনতাম, একটু দেরি হয়ে যেত, নাচ স্কুলে নিয়ে যেতাম। কিন্তু মানে মাইনে দেবো বা কী করে ড্রেস কিনবো, ওডিসি নাচে ভর্তি করছি, কী করে দেবো কিচ্ছু জানি না। কিন্তু ম্যামেরা সবার থেকে আমার কাছ থেকে খুব কম সীমিত মাইনে নিতেন। পৌলমী মুখার্জি ম্যাম, ওনাকে কি বলবো, মানে ওনার কাছে মানে আমি আভারী যে আমার মেয়েকে একটা নাচের মানে অনেক কিছু সুযোগ সুবিধা করে দেয়, কাজ দেয়। আপনি 5 টাকা প্রথম আমার মূল্যতে আমি কাজ শুরু করি, যেটা আমার ইনকাম ছিল 5 টাকা। জানি যে অনেক হাতের কাজ করেন, যেটা আপনার এখন রোজগারের একটা অন্যতম পথ। কি ধরনের কাজ আপনি করেন? আমি ওই নাচের যে মেয়েরা গয়না পরে সেই সব গয়না, তারপরে মাথার যে কাপড় কেটে ফুলের মালা তৈরি করা, এখন আমি হোম চকলেট তৈরি করি, ওইখানেতে একজনের সাথে কাজ করি, সেখানে কাজ করি। শিখলেন কোথা থেকে? এইগুলো ওই মানুষের সাথে মিশতে মিশতে মেয়েকে নাচে ভর্তি করেছি। সেখানে দেখলো যে আমি নাচের ড্রেস বা মাইনে দিতে পারছি না, তারা তখন বললো যে তুমি তাহলে এই কাজ করো। দিয়ে সেইখান থেকে সেই পয়সাতেই আমি আমার মেয়ের মাইনে দেওয়া বা ড্রেসটা সেখান থেকে কিছু দেওয়া, বা বাড়িতেও স্বামীর পাশে দাঁড়িয়ে কিছু দেওয়া। অত ইনকাম হয় না, কিন্তু তবুও মাঝে মাঝে যখন দিতাম খুব আনন্দ লাগতো। হ্যাঁ, মেয়ের জন্য মেয়ে একটা চকলেট চাইলো, সেটা আপনি বাবার কাছে হাত না পেতে নিজে দিলেন, এটাও তো একটা আনন্দের ব্যাপার। তারপরে যখন আমার মেয়ে 8 বছর বয়স হয়, তখন রেসপেক্টেড প্রীতিলতা ম্যাম আমার মেয়ের জীবনে মানে আশীর্বাদ হয়ে মানে আসে, এবং আমার থেকেও ম্যাম যেইভাবে আমার মেয়েকে মানে এগিয়ে নিয়ে গেছে, আজকে সবাই মানে আমার মেয়েকে যেইভাবে চেনে, আজকে শুধু ম্যামের জন্যে। ম্যাম মানে অর্থ দিয়ে নিজের বাড়িতে রেখে খাইয়ে নিজের মেয়ের মতো করে যে ও করুক। আমার মেয়ে ভালো করে কথা বলতে পারতো না, যে ভয় পেত, কোনো কেউ কিছু জিজ্ঞাসা করলে ভয় জোরসোর হয়ে যেত। ম্যাম নিজের কাছে রেখে মানে একটা একটা করে সেই পাখি পড়ানোর মতো পড়িয়ে আমার মেয়েকে আজকে মানে আপনাদের কাছে দেখেছেন যে আমার মেয়ে অনেকটাই মানে শিখেছে, সবই ম্যামের জন্য। অনেকটা প্রতিষ্ঠিত, আমাদের বর্ধমান জেলার অন্যতম গর্ব। সে যোগনৃত্যা করে, যোগনৃত্য যেটা আমাদের খুব একটা দারুণ ব্যাপার, যেটা আমরা বর্ধমান শহরে আমরা খুব কম দেখি, সেটা গৌতমী করে। তো পরবর্তীকালে গৌতমী আর যখন একটু বড় হলো, তারপর অনেক প্রতিযোগিতায়ও পুরস্কার পেল। তারপরে আমাদের জেলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে যে তার প্রতিযোগিতা করতে গেল, পুরস্কার নিয়ে এলো। আমরা খুব আনন্দিত তার জন্য। ওই যাত্রাটা যদি একটু বলেন যে কিভাবে আপনি গৌতমীকে এই জায়গায় নিয়ে এলেন? গৌতমীকে ওই জায়গায় নিয়ে এলাম বলতে
ম্যামেদের কাছে, স্যারদের কাছে এখন গৌতমী বর্তমানে প্রীতিলতা ম্যামের সাথে সাথে আরেকটু ভালো শেখার জন্যে আমি ত্রিবেণীতে ওইখানে রেসপেক্টেড সৌমেন স্যার আর স্বপ্না ম্যামের কাছে এখন প্র্যাকটিস করে। ম্যাম তো থাকে, ম্যাম মাঝে মাঝে ক্লাসে তো অনলাইনে, হ্যাঁ হ্যাঁ যোগগণিত এবং যোগের মানে এক্সট্রা যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনালেতে উপযুক্ত হওয়ার জন্যে ওনারা আমার মেয়েকে এখন শেখান, অনলাইনে শেখান। হ্যাঁ, আমি যেখানে যাই আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই আর সঙ্গে করে নিয়ে আসি। আর প্রথম ডিস্ট্রিক্ট হয়, ডিস্ট্রিক্টেতে সেখানেতে 6 জনকে বেছে নেয়, দিয়ে আপনার স্টেট হয়, স্টেটেতে আপনার যোগা ড্যান্স আছে, আপনার হচ্ছে আর্টিস্টিক সিঙ্গেল, রিদিমিক, তারপরে হচ্ছে ট্র্যাডিশনাল, সেইগুলোতে ট্র্যাডিশনালে 3 জন এবং আর আর্টিস্টিক সিঙ্গেলে 2 জন করে নেয়। সেখানে তো আমার মেয়ে ফার্স্ট হয়, দিয়ে ন্যাশনাল যায়, ন্যাশনাল থেকে খেলো ইন্ডিয়া খেলেছে, তবে অস্মিতা খেলো ইন্ডিয়াতে আমার মেয়ে 2টো গোল্ড পেয়েছে এরকম করে। আর একটা হচ্ছে মহারাষ্ট্রে যখন খেলা হয় তখন সেখানেতেও আমার মেয়ে পুরস্কার পায়, সেখান থেকে ইন্টারন্যাশনাল যাওয়ার কথা ছিল। আপনার কি বিদেশ যাওয়ার কোনো সুযোগ পেয়েছে? হ্যাঁ, অনলাইনেতে বাংলাদেশে যে কম্পিটিশনটা হয়েছিল ওইখানেতে আমার মেয়ে 3rd হয়, সে ব্রোঞ্জ পেয়েছে। আর এমনি মালয়েশিয়া যাওয়ার জন্য সব ঠিক হয়ে গেছিলো, কিন্তু আমার মেয়ে সে সময় পরীক্ষা পড়ে যায় বলে যেতে পারেনি। তাহলে আপনার এই যে এত কষ্টের জীবন, এখন আপনার কি মনে হয় যে আপনি হাতের কাজটা করে কতটা দাঁড়িয়েছেন, বা দাদাকে কতটা সাহায্য করতে পারছেন, বা মেয়ের কতটা চাহিদা পূরণ করতে পারছেন? আমি যতটুকু কাজ করি ততটুকুতে আমার সব কিছু হয় না, কেননা সামান্যটুকু রোজগারের মধ্যে হয়তো আমার মেয়ে এখন উচ্চ মাধ্যমিক পড়ে, তার টিউশনির মাইনে আছে, বইপত্র আছে, তারপরে সংসারে খরচ রয়েছে, ওর বাবা সামান্য একটা কাপড়ের দোকানে কাজ করে, আর আমি যতটুকু রোজগার করি ওর বাবার আমরা 2 জন মিলে কিন্তু খুব আনন্দ সহকারে কেটে যায়। আর আমাদের প্রীতিলতা ম্যাম আছেন আর সোমনাথ স্যার আছে, ওনারা আমার মেয়েকে বইপত্র কিনে দেওয়া, এবং করোনার সময় যখন আমাদের ওর বাবার কাজ চলে যায় তখন মানে কিভাবে সংসার চালাবো, মেয়েকে কিভাবে খাওয়াবো, মানে সেই সময়টা ওনারা সেই দেবদূতের মতো হয়ে আমাদেরকে খাবার দিয়ে যাওয়া, আমার মেয়ের যাবতীয় যা দরকার লাগা মানে খুবই আপনাকে সাহায্য করে। সব সময় আমাদের আচ্ছা, আমাদের বর্ধমান প্রশাসনের তরফ থেকে কিছু সাহায্য? হ্যাঁ, যখন আমার মেয়ের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে যাওয়ার কথা হয় বর্ধমান প্রশাসন থেকে এবং আপনার জেলা পরিষদ অফিস থেকে ওনারা সবসময় আমার মেয়ের পাশে আছে এবং বলেছে সবসময় থাকবো। এবং পুলিশ লাইনের ওইখানেতে দুর্গা পুজোর সময় যখন দুর্গা ঠাকুর মানে ফিতে কাটার সময় হয় আমার মেয়েকে আমন্ত্রণ করেছিলেন, সম্মাননা দিয়েছিলেন। গৌতমী এবছর উচ্চ মাধ্যমিক দেবে। আচ্ছা, গৌতমী এবছর উচ্চ মাধ্যমিক দেবে, পরীক্ষা ভালো হোক এবং আগামীতে আরও ও সাফল্য লাভ করুক। আচ্ছা, আপনার এই যে জীবন, এই যে সংগ্রাম, অনেক কষ্ট করেছেন, আপনারা বুঝতেই পারছেন যে একদম ছোট বয়সে বিবাহ হয়ে সে একটা জেলা থেকে অন্য জেলায় চলে আসে, তারপর স্বামীর হাত ধরে মেয়েকে নিয়ে আজকে তার সুখের সংসার, আজকে সে একটু আনন্দ পায় সবাইকে সাথে নিয়ে থাকার জন্য। এই যে আনন্দের মধ্যে আপনার যে আগামী পরিকল্পনা বা ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি আছে, আপনার হাতের কাজ নিয়ে বা মেয়েকে নিয়ে কি মনে হয়, কি ভাবছেন? ভবিষ্যতে আমি মেয়ের কথা চিন্তা করছি, আমি মেয়েকে নিয়ে এগোচ্ছি বা এগিয়ে যাব, কিন্তু যতদিন না আমার মেয়ে আমার এই দেশের জন্য কিছু করতে পারছে ততদিন পর্যন্ত আমি করে যাব, এবং যেদিন আমার মেয়ে দেশের জন্য কিছু করতে পারবে সেদিন জানবো যে আমি কিছু করতে পেরেছি। নাহলে তার আগে আমি এখনও ভাবছি যে আমি কিছু করিনি। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এইভাবে আমার মেয়েকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি। একদম। আপনারা শুনলেন গীতা দাসের কণ্ঠে তার জীবনের কথা, তার মেয়ের সাথে সাথ চলার যে সাফল্য, তার ছোট্ট যে হাতের কাজ, বিভিন্ন রকম ওই চকলেট তৈরি করা ঘরোয়া পদ্ধতিতে, বা নাচের পোশাক তৈরি করা, যে গয়না তৈরি করা, এইভাবে তার যে সংগ্রামী জীবন, এবং সেইখান থেকে আজকে সে অনেকটা ভালো জায়গায় এসেছে। আপনারা আশীর্বাদ করি গৌতমী অনেক বড় হোক, এবং আজকে আমাদের এই মুক্ত আবহে নারী শক্তি বিষয়ক অনুষ্ঠানে গীতা দাস আসার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে থাকুন আগামীতেও আমাদের এই অনুষ্ঠান। আমাদের স্টুডিওতে আসার জন্য আবারও নমস্কার।